প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় নিরাপদে আছো এবং ভালো আছো। আজকে আমরা মানবদেহের কঙ্কালতন্ত্রের উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে ক্লাসটি করব। এখানে ডিটেল উপাঙ্গীয় কঙ্কালের বর্ণনা দেওয়া হবে। আশা করছি ক্লাসটি উপভোগ করবে এবং ক্লাস শেষে কোনো প্রশ্ন থাকলে ইউটিউবের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উপাঙ্গীয় কঙ্কালের 126টি অস্থি নিয়ে ক্লাসটি করব। আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তুমি বিভিন্ন উপাঙ্গীয় কঙ্কালের বর্ণনা সম্পর্কে জানতে পারবে এবং বাসায় সুন্দর মতো পড়ে ফেলতে পারবে। উপাঙ্গীয় কঙ্কালের প্রথম যে অংশটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের অংশ হচ্ছে এতটুকু, এই যে আমি দেখাচ্ছি সবুজ এবং নীল কালার দিয়ে দেখানো আছে, এই দুইটা হচ্ছে বক্ষ অস্থি চক্রের অস্থি। একটার নাম হচ্ছে ক্লাভিকল আর একটার নাম হচ্ছে স্ক্যাপুলা। তাহলে হাতের বা অগ্রপদের এক পাশে এই দুইটা অস্থি থাকে, অপর পাশে আরও দুইটা অস্থি। তাহলে আমার এই বক্ষ অস্থি চক্রে মোট অস্থির সংখ্যা হচ্ছে 4টি। একটি ক্লাভিকল, একটি স্ক্যাপুলা বাম দিকে, ডান দিকে আরেকটি ক্লাভিকল আর একটি স্ক্যাপুলা, টোটাল 4টি। আর স্ক্যাপুলার মধ্যে আমাদের অগ্রপদ বা হাত যাই বলি, এটার এই বড় হাড়টি লাগানো থাকে এই গহ্বরটার ভিতরে। এই গহ্বরটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। এর মধ্যে আমাদের এই অগ্রপদের এই হিউমেরাস নামক অস্থিটি ঢোকানো থাকে। হিউমেরাসের পরে আমরা পাচ্ছি দুইটি অস্থি, একটার নাম হচ্ছে রেডিয়াস আর একটার নাম হচ্ছে আলনা। তুমি দেখতে পাচ্ছ পরপর দুইটি অস্থি, পরস্পরের মাঝখানে ফাঁকা থাকে, পেশি রক্তনালী এগুলো দিয়ে গমন করে। তাহলে এখানে আমরা রেডিয়াস আলনার পরপরই নিচের দিকে যে কবজির অস্থি, এখানে 8টি অস্থি থাকে, চারটা চারটা করে দুইটা সারিতে 8টা অস্থিকে আমরা বলি হচ্ছে কার্পাল। এগুলো হচ্ছে হাতের কবজির অস্থি। আর হাতের তালুতে থাকে 5টি অস্থি, সেই 5টি অস্থিকে আমরা বলি হচ্ছে মেটাকার্পাল। আর এইগুলো একবারে আঙুলের ডগায় যে অস্থিগুলো থাকে খণ্ড খণ্ড, এই অস্থিগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেসের মোট সংখ্যা হচ্ছে 14টা। আমাদের যেহেতু 5টি আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলে থাকে 2টি আর বাকি আঙ্গুলগুলোতে থাকে 3টা, তার মানে 3 4 12 আর বৃদ্ধ আঙ্গুলের 2টি, তার মানে টোটাল ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 14টি। তাহলে এখানে আমরা টোটাল যদি এই বক্ষ অস্থি চক্রটুকুকে বাদ দিই, তাহলে এই হিউমেরাস থেকে শুরু করে ফ্যালাঞ্জেস পর্যন্ত যদি অস্থি কাউন্ট করি, তাহলে এক হাতে আমরা 30টি অস্থি পাবো। হিসাব করো তুমি, হিউমেরাস হচ্ছে 1টি, রেডিয়াস আলনা 2টি, তাহলে টোটাল হলো 3টি, কার্পাল হলো 8টি, 8 আর 3 হচ্ছে 11, এবং মেটাকার্পাল হচ্ছে 5টি, 11 আর 5 হচ্ছে 16টি, আর ফ্যালাঞ্জেস হচ্ছে 14টি। তাহলে 16 আর 14তে হচ্ছে 30টি। এই যে আমরা 30টি অস্থি পেয়ে গেছি, অগ্রপথে 30টি অস্থি, যেটা আমরা প্রথম ক্লাসে একটি ফ্লো চার্টে দেখিয়েছিলাম যে হাতে বা অগ্রপদে অস্থির সংখ্যা হচ্ছে 30টি। এবং ওখানে শুরুতেই ছিল বক্ষ অস্থি চক্রের অস্থির সংখ্যা হচ্ছে 4টি। এর মধ্যে দেখো বাম দিকে বা ডান দিকে কল্পনা করতে পারো ক্লাভিকল এবং স্ক্যাপুলা 1টি এবং এই 1টি 2টি। ক্লাভিকলকে কিন্তু অনেকে বিউটি বোন বলে, এটা বায়ুপূর্ণ একটি অস্থি, এর ভিতরে কোনো অস্থি মজ্জা থাকে না। তাহলে আশা করছি এখানে আমরা টোটাল এক হাতে 32টি, তার মানে 2 হাতে 32 দুগুণে হয় 64টি অস্থির বর্ণনা শিখে ফেলেছি। 126টা অস্থির মধ্যে আমরা এখানে প্রায় এক হাতের 32টি অস্থি, আর যদি 2 হাত হিসাব করো তাহলে 64টা অস্থির আমরা নাম এবং বর্ণনা এখানে দেখে ফেলেছি। বই থেকে তুমি কার্পালের 8টি অস্থির নাম এবং মেটাকার্পালের 5টি অস্থির নাম দেখে রাখতে পারো, যেটা ভার্সিটি বা এমসিকিউতে তোমার কাজে লাগবে। ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার সময়ও তোমার এই জিনিসটা কাজে দিবে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো করার জন্য। আশা করছি এই বর্ণনাটা তুমি বুঝতে পেরেছো। এখন আসো আমরা পরবর্তী এই অংশটি দেখি, যেটা হচ্ছে পায়ের অংশ। পায়ের বাকি অস্থিগুলোর একটু বর্ণনা আমরা শিখে ফেলি। আমাদের পা লাগানো থাকে যে অংশটা দেখতে পাচ্ছ, অনেকটা চক্রাকার একটি অস্থি দেখতে পাচ্ছ এখানে, যদিও এখন 2টা অস্থি আছে। এটার নাম হচ্ছে শ্রোণী অস্থি চক্র। প্রতি পাশে 3টা করে অস্থি ছিল, ইলিয়াম, পিউবিস এবং ইসিয়াম, যারা মিলিত রূপে এখন একটি অস্থিতে পরিণত হয়েছে। এটা একটি অস্থি এবং এটি একটি অস্থি।
এই দুইটি অস্থি পিউবিক সিম্ফাইসিস এই যে এটার মাধ্যমে এখানে সংযুক্ত হয়ে একটা চক্র তৈরি করেছে, এই জন্য এটাকে বলা হয় শ্রোণী অস্থি চক্র। আর এটা দেখছো স্যাক্রাম বা কক্কিজ, এরা হচ্ছে কশেরুকা। এখানে 5টা কশেরুকা মিলে একটাই পরিণত হয়েছে বলে এটার নাম হচ্ছে স্যাক্রাম। আর কক্কিজ, এখানে 4টা কশেরুকা একটা কশেরুকায় পরিণত হয়েছে। এখান থেকে মানুষের কিন্তু আগে লেজের উদ্ভব ঘটতো, যেটা আমরা বিবর্তন অংশে কিন্তু আলোচনা করেছি অলরেডি। এই জায়গাটা একটা ছিদ্র দেখতে পাচ্ছ, এই যে এখানে ওভাল শেপ অনেকটা ছিদ্র। এখানে কিন্তু আমাদের দেহের সব থেকে বড় হাড় যেটা পায়ে পাওয়া যায় উরুতে, ফিমার বলি আমরা, এই ফিমারটা কিন্তু এই অ্যাসিটাবুলামের মধ্যে ঢোকানো থাকে। হাতের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি একটু আগেই যে স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের মধ্যে হিউমেরাস ঢোকানো থাকে, আটকানো থাকে, তেমনি পায়ের ফিমারটা আটকানো থাকে এই শ্রোণী অস্থি চক্রের অ্যাসিটাবুলামের ভিতরে, এখানে সংযুক্ত থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। অবটুরেটর ফোরামেন যেটা দেখছো, এটা দিয়ে বিভিন্ন পেশি, রক্তনালী, নার্ভাস সিস্টেম বা নার্ভ সিস্টেম এইটা এটার মধ্যে দিয়ে গমন করে, যেটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। তাহলে এই পুরোটা যেটা এখন তুমি চিত্রে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি শ্রোণী অস্থি চক্র। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন কঙ্কালতন্ত্রে এরকম একটি শ্রোণী অস্থি চক্র তোমাকে দেখাবো, এবং আশা করছি সেখানে তুমি এই প্রতিটি অস্থিকে মিলিয়ে নিতে পারবে বা দেখতে পারবে। এবং আমাদের ল্যাবে কিন্তু একটি অরিজিনাল কঙ্কাল আছে, এবং সেই কঙ্কালও তোমাদেরকে দেখানো হবে। এছাড়াও কিছু সিনথেটিক কঙ্কাল আছে যেগুলো তুমি হাত দিয়ে নেড়ে ভালো মতো অস্থিগুলোকে পর্যবেক্ষণ করতে পারবে। আসো এখন আমরা টোটাল অগ্রপদ কিভাবে এই অ্যাসিটাবুলামের সাথে লেগে থাকে এবং অগ্রপদের বাকি পশ্চাৎপদের বাকি অংশগুলোর আমরা ডিটেল বর্ণনা দিই, এবং পশ্চাৎপদ বা পায়ের অন্যান্য অস্থিগুলোর ডিটেল বর্ণনা এখন আমরা শিখে ফেলব। তুমি এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পা বা পশ্চাৎপদ। এইটাই হচ্ছে সেই শ্রোণী অস্থি চক্রের অ্যাসিটাবুলামের মধ্যে আমাদের দেহে প্রাপ্ত সব থেকে বড় অস্থিটি ঢোকানো আছে, এটার নাম হচ্ছে ফিমার, সব থেকে বড় অস্থি। এবং এই যে শ্রোণী অস্থি চক্রের সাথে এটা সংযুক্ত আছে। বল এবং কঠোর এই ধরনের অস্থি সন্ধি এখানে আমরা দেখতে পাই। ফিমারের নিচের দিকে এখানে হাঁটুতে যে অস্থিটি থাকে নরম ক্ষমন একটা আমরা দেখি, একটি শক্ত অংশ, এটার নাম হচ্ছে প্যাটেলা। এর নিচে থাকে টিবিয়া এবং ফিবুলা। ফিবুলাটা অনেকটা ওই যে হ্যারি পটারের লাঠির মতো দেখতে, শুকনা চিকন একটি অস্থি, এটার নাম হচ্ছে ফিবুলা। অপেক্ষাকৃত মোটা এবং দৃঢ় বা শক্ত অস্থিটির নাম হচ্ছে টিবিয়া। নিচের দিকে পায়ের কবজি অস্থিকে বলা হয় টার্সাল। টার্সালের সংখ্যা কিন্তু 7টা। এর আগে আমরা যে কার্পাল পেয়েছিলাম, কার্পালের সংখ্যা ছিল, হাতের কবজির অস্থির নাম হচ্ছে কার্পাল, সেখানে অস্থির সংখ্যা ছিল 8টা, 4টা করে 2টা সারিতে ছিল। বাট পায়ের কবজির অস্থির সংখ্যা কিন্তু হচ্ছে 7টা, যেটার নামও কিন্তু ভিন্ন, নাম হচ্ছে টার্সাল। পায়ের পাতাতে যে অস্থিগুলো থাকে 5টা, সেটার নাম হচ্ছে মেটাটার্সাল। এক্ষেত্রে কিন্তু হাতে যে অস্থিগুলো পেয়েছিলাম হাতের তালুতে, সেই অস্থিগুলোর নামগুলো ছিল কিন্তু হচ্ছে মেটাকার্পাল, এখানে হয়ে যাচ্ছে মেটাটার্সাল, মনে রাখতে হবে একটু। এবং ফ্যালাঞ্জেসের সংখ্যা হাত এবং পায়ের সমান, 14টা করে। মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস হাত এবং পায়ের সংখ্যা কিন্তু সমান। মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। তার মানে হিসাবটা আগের মতোই, বৃদ্ধা আঙ্গুলে ফ্যালাঞ্জেস হচ্ছে 2টা, আর বাকি আঙ্গুলগুলোতে ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 3টা করে। তার মানে 3 4 12, আর এখানে 2, টোটাল হচ্ছে 14টি। তুমি যদি এখানে হিসাব করো তাহলে দেখো টোটাল 31টা অস্থি পাবা। এই যে শ্রোণী অস্থি চক্রের একটা অংশ দেখানো হয়েছে, ধরো এটা একটা, ফিমার 2, প্যাটেলা 3, টিবিয়া ফিবুলা 5, টার্সাল এর সংখ্যা হচ্ছে 7, তাহলে 5 এবং 7 হয় 12, এবং মেটাটার্সাল হচ্ছে 5, তাহলে এখানে পাচ্ছ 5টি, তাহলে 12 এবং 5 হচ্ছে 17, আর ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 14টি, তাহলে 17 আর 14 হচ্ছে 31টি। এই টোটাল 31টি অস্থি তুমি কিন্তু এক পায়ে পেয়ে যাচ্ছ। যদি শ্রোণী অস্থি চক্রের একটা অংশ বাদ দাও তাহলে পায়ে এখানে কিন্তু 30টা অস্থি পাবা। 2 পায়ে হচ্ছে 60টা, আর শ্রোণী অস্থি চক্রের 2টি অস্থি
টোটাল হচ্ছে 62টা। তাহলে এখানে আমরা 62টি অস্থি বর্ণনা শিখে ফেলেছি। আশা করছি বই থেকে তুমি টার্সালের 7টি অস্থির নাম এবং মেটাটার্সালের 5টি অস্থির নাম একটু দেখে রাখবা, যেটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে টার্সাল পাওয়া যায় সেই টার্সালগুলোর নাম ছিল যেমন ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার এবং কুনিফর্ম। এদের সংখ্যাও ভিন্ন। কুনিফর্মের সংখ্যা কিন্তু হচ্ছে 3টি, আর তোমার বাকিগুলো হচ্ছে একটি করে। ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড এবং নেভিকুলার, এরা একটা করে, টোটাল 7টা অস্থি। এবং মেটাটার্সাল কিন্তু 5টা থাকে, আগেই বলেছি। সুতরাং এই অস্থিগুলোর নাম একটু তুমি বই থেকে দেখে ফেলবা, তাহলে বাকি অংশটা হয়ে যাবে। এখন আমরা এই যে অস্থি নিয়ে এত পড়লাম, 206টা হাড় নিয়ে আমরা 2টা ক্লাসে পড়লাম। এই ক্লাসের লাস্ট অংশে বা এখন শেষ অংশে আমরা অস্থির গঠনে কি কি পাই বা একটি অস্থি দেখতে কীরকম, এটা নিয়ে একটু বর্ণনা দিব। চলো আমরা সেই অংশটা দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অস্থির গঠন আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি অস্থিকে নানাভাবে এখানে তোমাকে উপস্থাপন করা হচ্ছে বা দেখানো হচ্ছে। এটি হচ্ছে একটি অস্থি, সেই অস্থিটার লম্বচ্ছেদ দেখানো হচ্ছে এবং তার সূক্ষ্ম গঠন একটা অংশকে এখানে জুম করে বা বড় করে দেখানো হচ্ছে, বাস্তবে গঠনটি কেমন হয়। আর উপরে তুমি দেখতে পাচ্ছ যে অস্থি সাধারণত 2 প্রকার। এই যে এখানে দেখো, যে অস্থির অংশটা অত্যন্ত শক্ত, এটা একটা হাড়, কিন্তু যে জায়গাটায় সাধারণত অস্থি মজ্জা থাকে তার আশেপাশের অংশটা অনেক শক্ত হয়, সেটাকে বলি আমরা নিরেট অস্থি। আর অস্থির প্রান্তীয় অংশ যেটা একটু ভঙ্গুর টাইপের, অনেকটা নরম টাইপের অস্থির, ওই অংশটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। তার মানে অস্থি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি আর একটা হচ্ছে নিরেট অস্থি। একটা অস্থির মধ্যে আমরা 2টা অংশ পেতে পারি, একটি নিরেট অংশ পেতে পারি আর একটি স্পঞ্জি অংশ পেতে পারি। আর সাধারণত অস্থির প্রান্তীয় ভাগটা তরুণাস্থি দিয়ে মোড়ানো থাকে। তরুণাস্থির গঠন আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তরুণাস্থির গঠন সহ আরও অন্যান্য কঙ্কালতন্ত্রের অংশ নিয়ে আলোচনা করব। তরুণাস্থি আশা করছি আমরা পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে ডিটেল জানতে পারবো। যে কোনো অস্থি একটা আবরণ দ্বারা আবৃত থাকে। অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম এবং অস্থির কোষকে বলা হয় অস্টিওসাইট বা অস্টিওব্লাস্ট বা অস্টিওক্লাস্ট। বিভাজনরত অস্থির কোষকে বলি আমরা অস্টিওব্লাস্ট বা অস্টিওক্লাস্ট। আর অস্থির পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ অস্থির কোষকে বলি আমরা অস্টিওসাইট। বাট আবরণকে আমরা বলবো কিন্তু পেরিঅস্টিয়াম, অস্থির আবরণকে পেরিঅস্টিয়াম বলবো। আর আমরা জানি যে হাড়ের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরের মধ্যেই কিন্তু অস্থি মজ্জা থাকে। তাহলে এইরকম একটি অস্থিকে যদি প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখব যে এরকম অনেকটা গ্রহ উপগ্রহের মতো দেখছো, যে চক্রাকার সৌরজগতের মতো যে গঠনগুলো পাচ্ছ, এইগুলোকে বলা হয় হ্যাবারশিয়ান তন্ত্র। বিজ্ঞানী হ্যাবারশিয়ান এগুলো আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এই তন্ত্রগুলোকে হ্যাবারশিয়ান তন্ত্র বলা হয়। অসংখ্য হ্যাবারশিয়ান তন্ত্র দেখতে পাচ্ছ, এইরকম অসংখ্য হ্যাবারশিয়ান তন্ত্র মিলেই একটি নিরেট অস্থি গঠিত হয়। তাহলে পরীক্ষায় যদি নিরেট অস্থি বা অস্থির গঠন চাই তাহলে আমাকে হ্যাবারশিয়ান তন্ত্রের বর্ণনা দিতে হবে। হ্যাবারশিয়ান তন্ত্রের বর্ণনা দিলেই আমাদের নিরেট অস্থির বর্ণনা কিন্তু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে পরীক্ষাতে এই 3টি ছবির মধ্যে এই ডান পাশের এই বড় ছবিটি লাগবে। তুমি এই রাউন্ড শেপ, আমি যেটা দিয়ে কার্সর ঘোরাচ্ছি, এই অংশটুকু ছবি আঁকালেই কিন্তু চলবে। পার্শ্ববর্তী এই অংশগুলো দেখানো হয়েছে যে এরকম অসংখ্য হ্যাবারশিয়ান তন্ত্র থাকে, বাট একটাকে তুমি হাইলাইট করলেই হবে পরীক্ষার সময়, সুন্দরভাবে এই অংশটা আঁকালেই চলবে। তাহলেই নিরেট অস্থির গঠন বা বর্ণনা হয়ে যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোট। তোমার মনে হতে পারে যে স্যার কোন ছবিটা আঁকবো। আর উপরে যেটা দেখছো সেটা হচ্ছে স্পঞ্জি অস্থিকে সূক্ষ্মভাবে দেখালে আমরা কেমন দেখব তার একটি চিত্র। স্পঞ্জি অস্থি সাধারণত পরীক্ষায় বড় প্রশ্ন হিসেবে আসে না, সেক্ষেত্রে মনে রাখতে পারো স্পঞ্জি অস্থির ক্ষেত্রে কোনো হ্যাবারশিয়ান তন্ত্র পাওয়া যায় না। হ্যাবারশিয়ান তন্ত্রের কেন্দ্রে যে নালিকাটা থাকে, এই যে এই নালিকাটা, বড় যে নালিকাটাকে এখন দেখছো, এইটাকে বলা হয় হ্যাবারশিয়ান নালী। এই স্পঞ্জি অস্থির ক্ষেত্রে শুধুমাত্র হ্যাবারশিয়ান নালী পাওয়া যাবে, কিন্তু এরকম কোনো সুগঠিত হ্যাবারশিয়ান তন্ত্রের উপস্থিতি পাওয়া যায় না। এটা একটি গুরুত্বপূর্ণ নোট যেটা তোমার জেনে রাখা প্রয়োজন। তাহলে আমরা এইরকম একটি নিরেট অস্থিকে যদি প্রস্থচ্ছেদ করি, যে চক্রাকার অংশগুলো দেখছো তার কেন্দ্রীয় নালীটিকে বলি আমরা হ্যাবারশিয়ান নালী। এটি সাধারণত ধমনী, শিরা এবং স্নায়ু বা নিউরনকে ধারণ করে।
অনেক বইতে আমি খেয়াল করে দেখেছি যে এখানে লসিকা নালী দেখানো হয়েছে, এটা ভুল। হ্যাবার্সিয়ান নালীর মধ্যে কোনো লসিকা নালী থাকতে পারে না। এই গাজী আজমল স্যারের বই বা আব্দুল আলিম স্যারের বইতে অনেক সময় অনেক এডিশনে এটা দেখানো হয়েছে, যেটা একটি ভুল। এখানে শিরা এবং ধমনী মিলে, সাথে স্নায়ু হতে পারে, তুমি নার্ভ সিস্টেম দেখাতে পারো, মিলে যে কেন্দ্রীয় নালী সেটাকেই কিন্তু হ্যাবার্সিয়ান নালী বলা হচ্ছে। আর হ্যাবার্সিয়ান নালীর চতুর্দিকে আরও যে চক্রাকার অংশগুলো পাচ্ছ সেগুলোকে আমরা বলি ল্যামেলি। এই যে একটা দুইটা বা এর পরেও তুমি আরও দেখাতে পারতা, কিন্তু এখানে দুইটা ল্যামেলি দেখানো হয়েছে। এবং এখানে কিছু কিছু গর্ত বা খাদ অংশ দেখানো হচ্ছে, এই যে দেখো প্রজাপতির মতো বা একটা মাকু আকৃতির গঠনগুলো, এগুলো নিচু অংশ, এই গর্তগুলোকে বলা হয় ল্যাকোনা। এই ল্যাকোনা ভিতরে অস্থির কোষগুলো থাকে, এখানে কালো আকারে দেখানো হয়েছে অস্থির কোষ। এই জীবিত অস্থির কোষগুলোকে আমরা বলি অস্টিওসাইট। এই অস্টিওসাইটের অবস্থান হচ্ছে এই ল্যাকোনার ভিতরে, ল্যাকোনাই কিন্তু এই অস্টিওসাইটগুলোকে ধারণ করে। এবং তুমি খেয়াল করো যে এই যে ল্যাকোনার বহিঃপ্রাচীর থেকে মনে হচ্ছে মাকড়সা জালের মতো কতগুলো তন্তু বের হয়েছে, এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। এইগুলো একটি অস্থিকোষের সাথে আরেকটি অস্থিকোষের একটা সংযোগ তৈরি করেছে এবং দেখে মনে হচ্ছে যে একটা নেটের মতো গঠন তৈরি করেছে। এই সংযোগের ফলে এই অস্থির গঠনটা কিন্তু দৃঢ় হয়ে যায় বা শক্ত হয়ে যায়। আগেই বলেছি যে আমরা অস্থি একটি জীবন্ত কোষ দিয়ে তৈরি, যেহেতু এটি কোষ দিয়ে তৈরি, অস্টিওসাইট দিয়ে তৈরি, তাহলে কোষের অক্সিজেন লাগবে, কোষের খাদ্য লাগবে, পুষ্টিদ্রব্য লাগবে। তার মানে এর ভিতরে অবশ্যই, হাড়ের ভিতরে অবশ্যই রক্ত প্রবাহ থাকতে হবে। তোমরা জানো যে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, হাড়ের ক্ষয় হয়, আবার ওই ক্ষয় পূরণ হয়। তার মানে একটি জীবন্ত কোষের যত বৈশিষ্ট্য আছে একটি অস্থিরও সেই একই ধরনের বৈশিষ্ট্য আছে। অস্থি কিন্তু মানে কোনো জড় বস্তু না বা জড় পদার্থ না, সুতরাং এর মধ্যে রক্তের আদান প্রদান হতে হবে। আর আমরা জানি রক্তের মাধ্যমেই বিভিন্ন পুষ্টিদ্রব্য বা গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো সব পরিবাহিত হয়। এই জন্য রক্ত আসা যাওয়ার জন্য এই হ্যাবার্সিয়ান নালীর মধ্যভাগে দেখো শিরা এবং ধমনী আছে। শিরা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে এবং ধমনী কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আবার অস্থি থেকে বের করে নিয়ে যায়। এবং হাড়ের যে অনুভূতি, আমরা হাড় ভেঙে গেলে ব্যথা পাই, বা অস্থিতে কোনো ধরনের ইনফেকশন হলে বা অস্থিতে কোনো ধরনের প্রেশার বা চাপ অনুভূত হলে সেটা যে আমরা বুঝতে পারি, সেটাই যে স্নায়ুতন্ত্রের অবস্থানের কারণে। এটা একটা গুরুত্বপূর্ণ নোট। তাহলে হ্যাবার্সিয়ান নালী এটা কেন্দ্রীয় ভাগে থাকবে। অস্থির কোষও আমরা দেখে ফেলেছি এবং আমরা বলে ফেলেছি যে ওই রকম অসংখ্য হ্যাবার্সিয়ান নালী দেখতে পাচ্ছ। এই যে সেকেন্ড ছবিটা তুমি খেয়াল করো, অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র এখানে দেখতে পাচ্ছ এবং প্রতিটার কেন্দ্রে একটা করে কিন্তু হ্যাবার্সিয়ান নালী আছে। এবং এই অসংখ্য হ্যাবার্সিয়ান নালী পরস্পর আড়াআড়ি ভক্সম্যান নালীর মাধ্যমে যুক্ত থাকে। ভক্সম্যানও একজন সায়েন্টিস্টের নাম, সে এগুলো অবজার্ভ করেন, এই জন্য ভক্সম্যান নালিকা বলা হচ্ছে। তার মাধ্যমে হ্যাবার্সিয়ান তন্ত্রগুলো পরস্পরের সাথে এই আড়াআড়ি কানেক্টেড থাকে, সেটা হ্যাবার্সিয়ান নালীর মাধ্যমেও এই কানেকশনগুলো তৈরি হতে পারে, এই সংযুক্তিটা ঘটতে পারে। তাহলে আমরা একটি নিরেট অস্থির গঠন বর্ণনা করে ফেলেছি। যারা এই ছবি আঁকতে পারবা, ছবিতে যে ওয়ার্ডগুলো দিয়ে তুমি লেবেলিং করছো সেইগুলোরই একটু একটু করে বর্ণনা দিলে কিন্তু এটা প্রয়োগের জন্য অলরেডি বর্ণনা হয়ে যায়, খুব কঠিন কিছু না। সেজন্য এই ছবিটা তোমাকে শিখে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি এখনকার বইগুলোতে যদিও কালার ছবি আছে, তুমি প্রিভিয়াস ইয়ারের বইগুলোতে সাদা কালো এবং আরও অনেকটা সহজ লাগছে। অনেকে আমাকে বলেছে যে স্যার কালার ছবি থাকার কারণে ছবিগুলো আঁকা মুশকিল। হ্যাঁ, আমিও বুঝছি ছবিগুলো আঁকানো মুশকিল। সাদা কালো বইতেও তুমি অ্যাভেলেবেল ছবি পেয়ে যাবা, বা এই ছবিটাকে আঁকানোর জন্য রঙিন বা সাদা কালো কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করলেও কিন্তু আঁকাতে পারবা। স্পঞ্জি অস্থির গঠনের ক্ষেত্রে হ্যাবার্সিয়ান তন্ত্র পাওয়া যায় না, শুধুমাত্র হ্যাবার্সিয়ান নালী পাওয়া যাবে এবং দেখছো যে তার কেন্দ্রভাগে কিন্তু অস্টিওসাইট বা অস্থির কোষ বিদ্যমান। এইরকম কোনো হ্যাবার্সিয়ান, সুনিয়ন্ত্রিত হ্যাবার্সিয়ান তন্ত্র পাওয়া যায় না বলেই স্পঞ্জি অস্থি কিন্তু অনেকটা ভঙ্গুর টাইপ বা নরম টাইপের হয়, সরল টাইপের হয়। এটি একটি গুরুত্বপূর্ণ নোট যেটা মনে রাখার জন্য দরকারি। অস্থি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কঙ্কালতন্ত্রের উপাদান, যেটা প্রচুর পরিমাণ মিনারেল ধারণ করে। অস্থির এই মজ্জা গহ্বরে যে অস্থি মজ্জা থাকে, এখান থেকে রক্তকণিকা তৈরি হয়। এছাড়াও অস্থি আমাদের এই চলন বা অঙ্গ চালনাতে ভূমিকা পালন করে। অস্থিসন্ধি যদি তৈরি না হতো তাহলে
আমাদের মুষ্টিবদ্ধতার ক্ষমতা থাকতো না। মুষ্টিবদ্ধতার ক্ষমতা না থাকলে আমরা আগুন জ্বালাতে পারতাম না, অস্ত্র চালনা করতে পারতাম না, যার ফলে আমাদের যে সভ্যতার চাবিকাঠি সেইগুলো কখনোই আমাদের কাছে ধরা দিত না। এবং আমরা এত উন্নত হয়েছি, আমাদের এই উন্নত কঙ্কালতন্ত্রও এর জন্য কিন্তু দায়ী। তাহলে আশা করছি এই ডিটেলটা তুমি পড়ে ফেলবে এবং অস্থির গঠনটাও তুমি সুন্দর মতো প্রয়োগের জন্য বাসায় পড়ে ফেলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি নিয়ে শিখলাম? প্রথমত আমরা উপাঙ্গীয় কঙ্কালের বর্ণনা দিয়েছি, 126টি অস্থির বর্ণনা দিয়েছি এবং সেগুলো সংখ্যা আমরা গুনে গুনে দেখেছি যে 126টা হয় কিনা। এরপরে সর্বশেষ অংশে আমরা অস্থির প্রকারভেদ নিয়ে কথা বলেছি এবং অস্থির গঠন দেখেছি। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি, দুইটি অস্থিরই গঠন দেখিয়েছি এবং অস্থির ভূমিকাকে আমরা সংক্ষিপ্তভাবে মূল্যায়ন করেছি। আশা করছি এই ক্লাসগুলো তুমি উপভোগ করছো। আমরা পরবর্তী ক্লাসে তরুণাস্থির গঠন, তরুণাস্থির প্রকারভেদ এবং একই সাথে আমাদের দেহে প্রাপ্ত বিভিন্ন ধরনের পেশির বর্ণনা শিখে ফেলব এবং পেশির বর্ণনা শেখার পাশাপাশি আমরা চেষ্টা করব ওই ক্লাসেই হিউমেরাস এবং ফিমারের বা অন্যান্য যে সকল উপাঙ্গীয় কঙ্কাল আছে যেগুলো প্র্যাকটিক্যাল অংশে কিছুটা দরকার আমাদের অস্থিগুলোর বর্ণনা, সেই বর্ণনাগুলো আমরা শিখে ফেলব। তাহলে পরবর্তী ক্লাসের টপিকসগুলো তোমাকে বলে দেওয়া হলো, তুমি বাসায় একটু পড়ে আসলে এই লেকচারগুলো বুঝতে তোমাকে আরও হেল্প করবে। সুতরাং বাসাতে একটু দেখে এসো। আর পুরো ক্লাস দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবের কমেন্টস বক্সে লিখে দাও, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সাথে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আবার তোমার সাথে কথা হবে।